হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আমাদের অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3-র অন্যতম স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আজকে মূলত আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কভার করব, যেখানে আপনাদেরকে শেখানো হবে লিঙ্কডইনে কীভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করা যায়। কারণ আমরা অলরেডি অপটিমাইজেবল প্রোফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় এবং পোস্টটাও আমরা শিখেছি, তাই না? তো আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল সেশনে যাওয়ার আগে কিছু ইএনএসজি এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যেমন আপনাদেরকে যখন অ্যাসেসমেন্টের জন্য জব শুরু হয়ে যাবে, হ্যাঁ, ডেমনস্ট্রেশন শুরু হয়ে যাবে, তখন আপনাদেরকে আপনাদের ডেস্কটপের মধ্যে ইংলিশে থাকবে, হ্যাঁ, একটা ফোল্ডার ক্রিয়েট করতে বলবে। প্রথমে কি করতে হবে? একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডার ক্রিয়েট করতে পারেন তো সবাই নাকি? ফোল্ডার অনেকভাবে ক্রিয়েট করা যায়। যেমন এখানে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে যে নিউতে যাবেন, এই যে ফোল্ডার, ঠিক আছে? আবার একটা শর্ট কি আছে না, কন্ট্রোল এন। তো অনেকভাবে ফোল্ডার ক্রিয়েট করা যায়। তো ফোল্ডারের কি করতে হবে? প্রথমে আমি একটু এটাকে বড় করে দেই, দাঁড়ান, লার্জ আইকন করি। এ দেখা যাচ্ছে? আচ্ছা, ফোল্ডারে খুব সুন্দর করে কি করতে হবে জানেন? এখানে বলে দেয় ইনস্ট্রাকশনে আপনাদেরকে অ্যাসেসমেন্টে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে, ঠিক আছে? যেমন আইসিটি, তারপরে হাইফেন, তারপর ভলিউম 1, V1, V2, V3, এরকম এক বিশাল বড়, মোটামুটি একটা 12 ক্যারেক্টারের মতো বা 12 থেকে 16 ক্যারেক্টারের মধ্যে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে। এটা ভুল করা যাবে না, দেখে দেখে সুন্দর করে লিখতে হবে। তো প্রথমে আপনার নামটা লিখতে হবে, প্রথমে নামটা, যেমন এবং সেটা সার্টিফিকেটে বা এনআইডি ইয়া অনুযায়ী, রেজিস্ট্রেশন অনুযায়ী যে নামটা থাকবে, অ্যাকর্ডিং টু ইয়োর রেজিস্ট্রেশন কার্ড। ওকে, যেমন আপনার নাম যদি থাকে মোহাম্মদ, যদি থাকে অবশ্যই মোহাম্মদ দিবেন। যেমন আপনার নাম কি রোহান, না? এমডি রোহানুজ্জামান, রোহান। আচ্ছা, আবার তো বোঝানোর সাথে রোহান দিলাম, আর রোহান, না? ওকে, তারপরে এইখানে কি করবেন? একটা স্পেস দিবেন, দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেট দিবেন। দেওয়ার পরে এইখানে ওই যে রেজিস্ট্রেশন কার্ডের যে নাম্বারগুলো, রেজিস্ট্রেশন আইডি যেটাকে, রেজিস্ট্রেশন নাম্বার যেটাকে বলে, ওইখানে মনে করেন যে প্রথমে এরকম থাকতে পারে আইসিটি, সবগুলো ক্যাপিটাল লেটার, হ্যাঁ, এবারে হাইফেন, তারপর ভলিউম, V1, V2, এরকম অনেকগুলো বিষয় থাকতে পারে, ঠিক আছে? তো এগুলো সবগুলো লিখতে হবে আপনাদেরকে। ওকে, কিভাবে লিখবেন? রিনেম থেকে লিখবেন। কোথা থেকে লিখবেন? রিনেম থেকে লিখবেন। এরকম মনে করেন যে কিছু একটা থাকবে, হ্যাঁ, এই যে এরকম মাঝখানে প্রত্যেকটাতে একটা করে হাইফেন থাকে, ঠিক আছে? এরকম কিছু একটা থাকে। ওকে, দেন কি করবেন? এই ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পরে এইখানে আপনাদেরকে টোটাল 4টা জব করতে হবে। কয়টা জব? 4টা জব করতে হবে। প্রত্যেকটা জবের জন্য আবার নতুন করে একটা করে ফোল্ডার তৈরি করবেন। প্রত্যেকটা জবের জন্য নতুন করে ফোল্ডার। যেমন যেমন এক্সাম্পল স্বরূপ মনে করেন যে জব 1, জব 1, এটাকে আমরা কি করব? ধরে না জব 1টাকেই আমরা কপি করি, কপি করে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, 4টা হয়ে গেল না? ওকে, ক্ষিপ্র গতি। দেখলাম যে সময় খুব অল্প সময়ের মধ্যে তৈরি করবেন, যতটা সম্ভব কম সময় দেওয়া যায়, কারণ আপনাকে জব পারফর্ম করতে গেলে অনেক সময় দিতে হবে সেখানে। এগুলোতে এত সময় নষ্ট করা যাবে না। এরপরে কি হবে? জব 2 হবে। এরপরে কি হবে? জব 2। সেম ভাবে কি হবে? জব 3। তারপরে জব 4। তার মানে এরকম 4টা ফোল্ডার দ্রুত ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে? এরপরে আপনাকে মনে করেন যে কাজ করতে বলা হলো। সাপোজ জব 1 এর জন্য আপনাদেরকে একটা ইংলিশে একটা কোশ্চেন দেওয়া হলো, হ্যাঁ, যেমন এক্সাম্পল স্বরূপ বলা হলো যে ফেসবুক লিঙ্কডইনে একটা পেজ ক্রিয়েট করতে, প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট করতে, ঠিক আছে? তাহলে যতবার আপনি কাজগুলো করবেন স্ক্রিনশট তুলতে হবে। কি করতে হবে? স্ক্রিনশট তুলতে হবে। এবং পুরা কাজের প্রক্রিয়াটা কিন্তু ইংলিশে থাকবে। পুরা কাজের প্রক্রিয়াটা কিভাবে থাকবে? ইংলিশে থাকবে। তাহলে পড়ে পড়ে বুঝতে হবে, ঠিক আছে?
আমরা হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, লিঙ্কডইনের অ্যাকাউন্টটা লগ ইন করে রাখতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন অ্যাসেসরকে বসায় রেখে আপনি লিঙ্কডইন প্রোফাইল নাই আপনার, বলতেছেন স্যার আমার তো ডিজেবল হয়ে গেছে, এগুলো কি অ্যাসেসর মানবে? তার মানে আমাদের সুস্থ অ্যাকাউন্ট আগেই লগ ইন করে রাখবে। প্রয়োজনে অ্যাসেসমেন্টের আগের দিনেই আমরা নির্দিষ্ট করে পিসিটাকে সাজিয়ে রাখবো এবং পরের দিন ওই পিসিগুলোতে আমরা বলবো। এটা আসলে অতটা করলেও করতে পারে, না করলেও সমস্যা নেই। আপনাকে আগেভাবে এসে সকালে এসে লগ ইন দিবেন, সকালে এসে লগ ইন করবেন। অ্যাসেসমেন্ট শুরু হবে 9টার দিকে, আপনারা 7টার দিকে আসবেন, এসে এগুলো বেসিক যে সেট আপগুলো এগুলো করে নিলেন। অ্যাসেসমেন্ট তো 9টা থেকে একদম 4টা-5টা পর্যন্ত, সন্ধ্যা লাগতে পারে। আমাদের যেমন হচ্ছে আমাদের এই সার্টিফিকেট, যেটাকে আমাদেরকে হচ্ছে এই সার্টিফিকেটটা দিয়েছে হচ্ছে 8টার সময়, রাত 8টার সময়। সকাল 9টার সময় আমরা গিয়েছি, রাত 8টার সময় আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে যে আমরা কম্পিটেন্ট হইলাম নাকি নট ইয়েট হইলাম। এবং এই কারণে ওই দিনে অ্যাসেসরকে এত একটা হিউজ একটা অ্যামাউন্ট দেওয়া হয়, ঠিক আছে, এমনি এমনি দেওয়া হয় না। এখন দেখেন আমরা তাহলে কি শিখলাম, প্রথমে একটা কি করতে হবে, নিজের নাম অনুযায়ী একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, রেজিস্ট্রেশন এবং নাম। দেন হচ্ছে এটা ওপেন করে এখানে 4টা জবের জন্য 4টা কি করতে হবে, আবার ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এখন এরপর হচ্ছে আপনার কাজ শুরু হয়ে গেল। ধরে নেন আপনি এখন একটা পারফর্ম করতেছেন একটা জব, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করবেন, প্রথমে লিঙ্কডইনের অ্যাকাউন্টটা লগ ইন করবেন। ওকে, লগ ইন করার পরে আচ্ছা অ্যাসেসমেন্টের দিন দেখা গেল যে আনফরচুনেটলি একজনের অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, সাপোজ ধরে নেন। আপনাদের উচিত হবে আপনাদের প্রোফাইলটা তাকে দেয়া, সেজন্য ওই পরীক্ষা থেকে বা ওই অ্যাসেসমেন্ট থেকে পরীক্ষা পাস করে, কোনো সমস্যা নেই। একটা অ্যাকাউন্ট অনেকগুলো ডিভাইসে লগ ইন করা যায়, বরঞ্চ এটা করা যায় না যে একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট লগ ইন করা, এটা করা যায়, অনেকে এটাকে ভুল বুঝে। আমি আবার বলতেছি, একটা অ্যাকাউন্ট 100টা পিসিতে লগ ইন করা যায়, এটা কোনো সমস্যা না। সমস্যা কোনটা, একই পিসিতে একাধিক অ্যাকাউন্ট লগ ইন করা। ক্লিয়ার? ওকে, এখন আসেন আমরা হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য ফর বিজনেস, হ্যাঁ, এই যে এটাকে বলা হচ্ছে 9 ডট মেনু। কি বলা হয়? 9 ডট মেনু। 9টা ডট আছে না এখানে? ওকে, তো 9 ডট মেনুতে ক্লিক করলে ফর বিজনেস অপশনে যখন আমরা ক্লিক করব, আমাদের সামনে বাম দিকে হচ্ছে মাই অ্যাপস এবং ডান দিকে হচ্ছে এক্সপ্লোর মোর ফর বিজনেস। অর্থাৎ এখানে যতগুলো অপশন দেখতেছেন বা টুলস দেখতেছেন, এগুলো সবগুলো হচ্ছে বিজনেসের জন্য, বিজনেসকে গ্রো করার জন্য, বিজনেসকে ডেভেলপ করার জন্য। আর এখানে হচ্ছে লিঙ্কডইনের বিভিন্ন ধরনের অ্যাপস আছে, যেমন হচ্ছে ফাইন্ড নিউ ক্লায়েন্ট, গ্রুপ, ম্যানেজ বিলিং, ট্যালেন্ট ইনসাইট, ট্রাই হায়ারিং প্রো, সার্ভিসেস মার্কেটপ্লেস, অ্যাডভার্টাইজ এবং লার্নিং। সব থেকে এখানকার বেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে লার্নিং। এই লার্নিং এমন এটা দুর্দান্ত একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা 10 লাখ 20 লাখ টাকার যে কোর্স কোর্সের ভ্যালু, এরকম এক্সপেন্সিভ কোর্সের ভ্যালুযুক্ত কোর্স এখানে ফ্রিতে পেয়ে যাবেন। যেমন অনেকে পাইথন শিখতে চায় না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চায়, বিভিন্ন ধরনের অ্যানিমেশন শিখতে চায়, অ্যানিমেটেড ভিডিও বানাবে, অ্যানিমেশন 2D 3D অ্যানিমেশন শিখতে চায়, অথবা হচ্ছে এই যে মোশন গ্রাফিক্স শিখতে চায়, অথবা ভিডিও এডিটিং শিখতে চায় না? এরকম আপনারা তো ফিউচারে আপনাদের এই স্কিলটাকে আরো বেশি ডেভেলপ করবেন, গ্রো করবেন, তাই না? শিখতেই থাকবেন। কারণ এই অনলাইন ইন্ডাস্ট্রি বলেন বা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মটা এতটাই বিশাল যে এখানে শেখার শেষ নেই। একজন ব্যক্তি যদি ওই তার মানে বুদ্ধি হয়েছে তখন থেকে শেখা শুরু করে এবং আমৃত্যু যতদিন মানে এটা হচ্ছে তার শেষ নাই, কিন্তু মৃত্যু পর্যন্ত যদি যদি শিখতে থাকে মানে শিখতেই পারবে, এত কিছু আছে এখানে, বিশাল একটা প্ল্যাটফর্ম। ওকে, এখন আসেন এই ব্যাপারটা হচ্ছে যে এই শেখার যে ব্যাপারটা, এটা কেন বললাম, কারণ হচ্ছে অনেকে খুঁজে টাকা দিয়ে কোর্স কিনে হাবি যাবি, কোনো দরকার নেই। দরকার আছে আমি আজকে আপনাদেরকে যে প্ল্যাটফর্মের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম, টাকা দিয়ে কোনো কোর্স কেনার দরকার আছে? আচ্ছা, এখানে একটা সীমাবদ্ধতা কি, যে ইংলিশটা ভালো জানতে হবে। কি করতে হবে? আর ইংলিশ হচ্ছে এগুলো যদি ভিডিও দেখেন, মোটামুটি আপনার
মানে ইংলিশটা বোঝার মতো ক্যাপাবিলিটি যদি হালকা, একজন ক্লাস 8 এর স্টুডেন্টও কিন্তু ইংলিশ ভালো বুঝতে পারে যদি তার বেসিকটা স্ট্রং হয়। কারণ ক্লাস 8 এর যে সিলেবাস বাংলাদেশের, সে তাকে কিন্তু পুরোপুরি প্রিপোজিশন, তারপর হচ্ছে এই যে এই পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে প্রিপোজিশন, এগুলো কিন্তু পড়ানো হয় ক্লাস 6 থেকে বা তারও নিচ থেকে পড়ানো হয়, মানে টেন্স পড়ানো হয়। তো যে প্রিপোজিশন, তারপরে হলো যেটা এই নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব, এগুলো যদি পারে, টেন্স যদি পারে, সে কিন্তু বানান লিখতে পারবে এবং দেখা যাবে যে ওয়ার্ড মিনিং যদি তার একটু স্কিল থাকে সে কিন্তু বুঝতে পারবে। বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, এগুলো বেশি বেশি দেখলে ইংলিশের ইয়াটা আরও বেশি সমৃদ্ধ হয়। তো আমরা হচ্ছে এগুলো দেখার ট্রাই করবো, নতুন কিছু শেখার ট্রাই করবো, কোনো সমস্যা নেই। তবে সেটা কোর্স শেষ করে, এখনই আবার শুরু করি না, মানে এখন আমাদের যেগুলো কোর্স আছে এগুলো কভার করতে পারেন না অনেকে। ওকে, এখন আসেন পেজ ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে যেটা কি করতে হবে, আমরা যে লিঙ্কডইন যে লগ ইন করলাম এটারও একটা স্ক্রিনশট তুলবেন। মনে করেন যে হোম পেজে গেছেন, আপনাকে বলতে পারে যে আপনি কোথায় গিয়ে পেজ ক্রিয়েট করছেন। যখন আপনার স্ক্রিনশট থাকবে তখন তার ওই কোশ্চেনটা করবে না, করবে? আচ্ছা, প্রত্যেকটা স্টেপেরই একটা করে এসএস তুলবেন। ধরে নেন আপনি বর্তমানে কোথায় আছেন, এই যে হোম পেজে আছেন, তাই না? এই যে হোম পেজে আছেন, আপনি চিন্তা করলেন যে আমি এটার একটা এসএস তুলবো। স্ক্রিনশট অনেকভাবে ওঠানো যায়, অনেকভাবে ওঠানো যায় না? আচ্ছা, একটা স্ক্রিনশট ওঠানোর সব থেকে শর্টকাট একটা ওয়ে আছে, তাই না? একদিন দেখাইছিলাম মনে হয়, বলেন দেখি। যেটা হচ্ছে এই উইন্ডোজ চেপে ধরে আমরা যদি প্রিন্ট স্ক্রিনে ক্লিক করি, এই যে উঠে গেছে, কিন্তু দেখেন হালকা করে ব্লিং হয়েছে, খেয়াল করছেন? হালকা করে কি হয়েছে? ব্লিং হয়েছে। আচ্ছা, এটাতে অ্যাকচুয়ালি এই যে স্ক্রিনশটটা যে উঠাইলাম আমরা, এটা কোথায় গেল এটা? আচ্ছা, আমরা একটু দেখে নিই এটা কোথায় গেল। অনেকে কাজ করবে কিন্তু স্ক্রিনশট খুঁজে পাবে না, মাথা গরম হয়ে যাবে। আচ্ছা, আমরা ডিসপিসিতে যাই। PRTST আছে, পিআরটি কিবোর্ডের মধ্যে PRTST দেখেন, যেটাকে প্রিন্ট স্ক্রিন বলা হচ্ছে। এখান থেকে আমরা যদি খুঁজে পেতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি আমরা দেখি যে আসলে কোথায় আছে, হ্যাঁ, আমরা যদি ডকুমেন্ট সেকশনে যাই, লাইট শট দিয়ে তো দেখাইছে, এটা তো পারবেন, তাই না? লাইট শট দিয়ে দেখানো হয়েছে। সেভ পিকচার, পঞ্চম নাম্বারটা না? এই যে দেখেন এইখানে একটা জিনিস হচ্ছে আগে ভাগে করে নেবেন। আমি আবার বলতেছি, আননেসেসারি যেগুলো মনে করেন যে অপ্রয়োজনীয়, এগুলোকে ঝামেলা না করে ডিলিট করে দেন। কারণ যে ল্যাপটপ বা ডেস্কটপে কাজ করবেন, এখানে আপনার প্রয়োজনীয় ইয়াগুলো আপনি দরকার হলে ট্রান্সফার করে অন্য কোনো ফোল্ডারে নিয়ে গেলেন, এই জায়গাটা কি থাকবে? একদম ফাঁকা থাকবে। তাহলে কাজ করার সময় ঝামেলাটা কম হবে, খুঁজতে হবে আবার স্ক্রিনশট। আমার কথা কি বোঝা যাচ্ছে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আপনাদের কাজের গতিকে আরো বেশি ক্ষিপ্র গতিতে পরিণত করবে। এখন আসেন আমরা এগুলো ডিলিট করার পরে আবার নতুন করে তুলবো। হ্যাঁ, কি আসতেছে আলতু ফালতু এগুলো, আমরা হচ্ছে এটাকে ক্লিক করে স্কিপে ক্লিক করে দেখি, আর একদম এমটি হয়ে গেল না? আচ্ছা, এখন দেখেন আমরা এই যে লিঙ্কডইনের আরেকটা স্ক্রিনশট উঠাই। তাহলে শর্টকাট ওয়ে কোনটা? উইন্ডোজ চেপে ধরে PRTST, প্রিন্ট স্ক্রিন, মনে থাকবে? লিখে নেন। উইন্ডোজ চেপে ধরে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন একটা হালকা ব্লিঙ্ক হবে, এবং ব্লিঙ্ক হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এসএস উঠে যাবে, এবং আমরা এসএসটা খুঁজে পাবো কোথায়? এই যে আমাদের যে ডাউনলোড অপশনটা আছে না, এই ডাউনলোড না, এই পিকচার্সের আন্ডারে কোথায়? পিকচার্সের আন্ডারে দেখবেন যে এনিডেস্ক, ক্যামেরা রোল, এরকম কিছু থাকতে পারে। এবং এই স্ক্রিনশট নামে একটা অপশনই পাবেন, স্ক্রিনশট নামে একটা ফোল্ডার আছে, এখানে যান, এই যে দেখেন চলে আসছে না? ওকে,
এখন 6 উঠছে এখানে। আপনি একটা কাজ করবেন, এটার দ্রুতগতিতে এটা নামকরণ করে দেবেন কি 1, মানে এটা 1 নাম্বার, মানে বুঝতে তখন সুবিধা হবে। এটা হচ্ছে 1 নাম্বার, তবে ধারাবাহিকভাবে ওটা 2, 3, 4 এরকম হবে। ওকে, এখন দেখেন আমরা যদি এটা 1 নাম্বার দিলাম, তাই না? এখন আমরা হচ্ছে ফর বিজনেসে, এখন আমরা যে ফর বিজনেসে ক্লিক করলাম, ম্যাজিক দেখেন, এই যে ক্লিক করলেন না, এটার একটা স্ক্রিনশট তুলবেন, উইন্ডোজ চেপে ধরে প্রিন্ট স্ক্রিন, হয়েছে কাজ। এখন দেখেন এই যে এখানে আসার পরে এটা কেন করবেন বলেন তো দেখি, যাতে অ্যাসেসর আপনাকে কম কোশ্চেন করে। আপনি যদি ক্লিক করছেন, অ্যাসেসর জানলো, বুঝতে পারলো যে আপনি এখানে ক্লিক করে এখানে গেছেন। এরপরে ক্রিয়েট কোম্পানি পেজ, ক্রিয়েট এখানে ক্লিক করবেন। এই যে ক্লিক করলেন না, এই যে ক্লিক করার পরে যে উইন্ডোটা ওপেন হলো, এটারও একটা কি করতে হবে, স্ক্রিনশট নিতে হবে। এই যে আসলো। ওকে, একটা ফুলি লোড নেই, কমপ্লিট লোড নেওয়ার পরে আপনাদের নেটগুলো আমাদের অফ রাখেন, এই কাজ করা যাচ্ছে না। দেন হচ্ছে উইন্ডোজ চেপে ধরে কি করতে হবে, প্রিন্ট স্ক্রিন, বুঝছে? ওকে, 3টা হয়ে গেল, তাই না? এরপরে আমরা এখান থেকে যদি ওই অ্যাসেসমেন্টে দেয়া থাকে যে ক্রিয়েট এডুকেশনাল ইনস্টিটিউশন পেজ, তখন কি আমরা কোম্পানি পেজ ক্রিয়েট করব? আমি সাপোজ এই এখানে দেখাচ্ছি কোম্পানি পেজ, কিন্তু যারা কোশ্চেন পড়বে না, আসলো মনে করেন যে এডুকেশনাল ইনস্টিটিউশন টাইপ অফ পেজ, তার মানে কোশ্চেন পড়ে বুঝতে হবে। এই যে মাজেদ ভাই ঘুমাচ্ছে, কোশ্চেন পড়ে কি করতে হবে, বুঝতে হবে। আমি যাই দেখাই না কেন, একদম মানে স্যার এটা দেখেছে, শুরু করে দিলাম কোম্পানি পেজ, এরকম করা যাবে? কি করতে হবে, পড়তে হবে যে কোন টাইপের পেজ ক্রিয়েট চাচ্ছে। কারণ সিবিএলএম বলেন বা অ্যাসেসমেন্ট টুলস গুলো বলেন, এগুলো চেঞ্জ হয় প্রতিনিয়ত। কি হয়, মনে করেন যে একটা টুলস আপনাদেরকে দেয়া হলো, হ্যাঁ, সিবিডির ভাষায় এগুলোকে টুলস বলা হয়, সিবিটিএন এটাকে টুলস বলা। এবং এই টুলস গুলো মনে করেন যে এরকম যে বিসিএস এর তো মনে হয় যে আগের কোশ্চেন গুলো 2-1টা কোশ্চেন পাওয়া যায় কমন, এখানে দেখা যাবে যে ওই ক্যাপাবিলিটিও নাই, আগের কোনো কোশ্চেনে আসেনি, সম্পূর্ণ নতুন এবং ইউনিক। বোঝা গেছে? তার মানে কোশ্চেন কি করতে হবে, বুঝতে হবে। এখানে ধরে নেন কোম্পানি পেজ ক্রিয়েট করতে বলতেছে, কোম্পানি পেজে ক্লিক করলেন। আচ্ছা, এই যে ক্লিক করলেন, এটা অ্যাক্সেস দিতে হবে না? কি করতে হবে, উইন্ডোজ চেপে ধরে, ওকে, হয়ে গেছে। এখন দেখেন এই যে নেম, লিঙ্কডইন কোম্পানি, ওয়েবসাইট, এগুলো আপনাদেরকে একটা স্যাম্পল হিসাবে দিয়ে দেওয়া হলো, স্যাম্পল হিসাবে দিয়ে দেওয়া হলো। মনে করা হলো যে হচ্ছে কোম্পানির নাম হচ্ছে ডিজিটাল গ্রোথ এলএনসি বা আইএনসি, ঠিক আছে, বা ডিজিটাল গ্রোথ বা হ্যাশট্যাগ রিসার্চ। কোম্পানির নাম কি? আচ্ছা, এখানে যে ব্যক্তি কোশ্চেন করবে না, ও কিন্তু কোম্পানির নেমের জায়গায় ইচ্ছা মতো একটা নাম দেবে। চিন্তা করবে যে স্যার তো ইচ্ছা মতো একটা নাম দিচ্ছে, আমি একটা নাম দিই, কিন্তু কোশ্চেনের একটা প্যাটার্নের মধ্যে দেয়া থাকবে যে সাপোজ দিস ইজ এ আইটি কোম্পানি বা রিয়েল এস্টেট কোম্পানি, নেম ইজ এবিসি রিয়েল এস্টেট। আমার কথা কি বোঝা যাচ্ছে? এখন এখানে মনে করেন যে সেরকম একটা নাম দিতে হবে, তারপরে হচ্ছে একটা কোম্পানির ইউআরএল তৈরি হবে এখানে। তা ধরে নেন আমরা নিজেদেরকে ব্র্যান্ডিং করার জন্য আজকে একটা পেজ ক্রিয়েট করি, যেমন এখানে আপনারা আপনাদের সার্ভিস, যেমন হচ্ছে ফেসবুকে অথবা ওয়েবসাইট অথবা ব্লগারে অথবা ওয়ার্ডপ্রেসে যে নামগুলো দিয়েছেন, অথবা জিএনবিতে, স্পেশালি জিএনবিতে যে ইউজার নেমটা ব্যবহার করছেন, ওই নাম দিয়ে একটা লিঙ্কডইনে পেজ ক্রিয়েট করবেন, মনে থাকবে? আচ্ছা, ধরে নেন আমি তাহলে কিভাবে ক্রিয়েট করব? আমি হয়তো ক্রিয়েট করবো হচ্ছে ট্রেনার হিসেবে, তাই না? যেহেতু আমি ট্রেনার হিসেবে, বা আমি ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করতে পারি। ধরে নেন ফ্রিল্যান্সার হিসেবে মেক করতেছি, ফ্রিল্যান্সার, ফ্রি LANCER, ফ্রিল্যান্সার নোমান লিখলাম। কি লিখলাম? ওকে,
তো এখানে খেয়াল করেন, আমি যখন ফ্রিল্যান্সার নোমান লিখলাম, এই linkedin.com এর পরে কোম্পানির একটা ইউআরএল তৈরি হবে। কি তৈরি হবে? যেটাকে আমরা এসইওর ভাষায় কি বলি? পারমালিঙ্ক বলি। কি বলি? পারমালিঙ্ক। এটা একটা অপটিমাইজেবল একটা লিঙ্ক আমাদেরকে দিয়ে দেওয়া হলো, কিন্তু আনফরচুনেটলি এই নামে একটা পেজ আছে আমার। দ্যাটস ওয়াই ওরা বলতেছে যে দিস পাবলিক ইউআরএল ইজ অলরেডি ইন ইউজ, ইট ইজ দ্য অ্যাবভ ইউআরএল, সো ইটস ইউনিক টু ইয়োর পেজ। তার মানে এটা ইউনিক হতে হবে। এখন তাহলে আমি কি করতে পারি? আমি আল নোমান দিতে পারি। কি দিতে পারি? এটা কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ আছে। যদি না থাকতো আগের মতো রেড জোনে চলে যেতাম, এখানে একটা নোটিফিকেশন চলে আসতো, তাই না? তার মানে কেউ যদি চিন্তা করে যে এখানে একটা রেড জোন, আচ্ছা একটা জিনিস দেখেন, এই যে আল নোমান দিলেন, তারপরে পেজের লিঙ্কটা সেট আপ করলেন, এটারও কিন্তু একটা স্ক্রিনশট তুলে রাখবেন। মানে নামটা দিয়েছেন এটারও একটা হবে। বেশ বলতেছি, মাথায় রাখবেন। মাজেদ ভাইকে কেউ চিনতে দেন, উইন্ডো চেপে ধরে তারপরে প্রিন্ট স্ক্রিন হয়েছে। তারপরে ফ্রিল্যান্সার আল নোমান লিখলেন, এখানে আপনাদের নাম লিখবেন, এখানে হচ্ছে অপটিমাইজেবল লিঙ্কটা দিবেন। আচ্ছা, এটার উদ্দেশ্য কি? এটা আসলে জিএমবিতে যা যা দিয়েছেন তার মানে ক্রাউল করবে, ক্রাউলিং হবে, পাবলিশ হবে যখন, তখন গুগল তার বিলিয়ন বিলিয়ন ডাটা থেকে আপনার যে নামটা লিখে সার্চ করছে ওই ডাটাটা কোন কোন সাইটের মধ্যে আছে ও খোঁজা শুরু করবে দ্রুত গতিতে, এবং খুঁজে খুঁজে দেখবে যে লিঙ্কডিনের মধ্যে আছে, পিন্টারেস্টে আছে, জিএমবিতে আছে, এগুলো তো ডিএপি অনেক হাই। তখন আপনার পুরা সার্চ ইঞ্জিনে দেখা যাবে যে আপনার শুধু ইনফরমেশন, যেমনটা আমি দেখাইছিলাম, তাই না? ওকে, দেখাইছিলাম কি? আমারটা দেখাইছিলাম না? এই যে দেখেন, এখানে যতগুলো ইনফরমেশন আছে ম্যাক্সিমাম গুলো কি আমার না? 2 নম্বর পেজে যান, পাবেন ম্যাক্সিমাম গুলো আমার পাবেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এটার আসলে ভ্যালু আছে। হ্যাঁ, এটার ভ্যালু আছে। তো আমরা অবশ্যই ব্র্যান্ডিংটা অবশ্যই ফোকাস দিব, পার্সোনাল ব্র্যান্ডিংটাকে। ঠিক আছে, এখন যেখানে ছিলাম আমরা, তার মানে এইখানে আমাদের সেট আপের যে অপশনে আমরা এখন এইখানে কি করবেন? ওয়েবসাইটের জায়গায়, আচ্ছা এই ওয়েবসাইটের জায়গায় আপনাদের প্রত্যেকের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আছে না? সাজানো গোছানো আছে তো, ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন। অথবা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারবেন, অথবা জিএমবি পেজের লিঙ্ক দিতে পারবেন। ঠিক আছে, জিএমবি পেজের মানে গুগল মাই বিজনেস যেটাকে বলে, সেটারও লিঙ্ক দিতে পারবেন। ফেসবুক পেজ থাকলে সেটার লিঙ্ক আপ করতে পারবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক আপ করতে পারবেন, অ্যাজ ইউ উইশ। ক্লিয়ার? তো আমরা যদি চিন্তা করি যে না আমরা হচ্ছে ইউটিউবটাকে গ্রো করবো, তখন ইউটিউবের লিঙ্ক দেবো। আর যদি চিন্তা করি যে না ওয়েবসাইটটাকে গ্রো করবো, তার মানে ওয়েবসাইটের লিঙ্কটা দিব। ওকে, তো আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি। এখন এইখানে একটা কথা আছে, যদি অ্যাসেসমেন্ট টুলসের মধ্যে ওয়েবসাইটের একটা লিঙ্ক দেওয়া থাকে, তাহলে খুব সুন্দর করে দেখে দেখে আগে লিঙ্কটাকে লিখবেন। দেখে দেখে মনে করতে থাকলো কি abcd.com থাকলো না? এখানে লিখে এখান থেকে কপি করবেন, কপি করে ওটাই দিয়ে দিবেন এখানে। ক্লিয়ার? এখান থেকে কপি করলে কি হয় দেখেন, খেয়াল করেন, এই যে HTTP সহ এগুলো লিখতে হবে না। দেখছেন ম্যাজিকটা? মানে আমি কি এগুলো লিখছিলাম HTTP? অনেক সময় এগুলো HTTP কোলন ডাবল স্ল্যাশ এগুলো এলোমেলো করে ফেলে। কোলনের জায়গায় আগে ডাবল স্ল্যাশ দেয়, তারপরে কোলন দেয়। এটা হয়ে যায় কিন্তু, কারণ ওই দিন মাথা যেহেতু গরম হয়ে যায়, ওই 19-20 দেখবেন যে আগে ডাবল স্ল্যাশ দিচ্ছে তারপরে কোলন দিচ্ছে। তো এগুলো ভুল করা যাবে, এগুলো ছোটখাটো ভুল। যদি অ্যাসেসর যদি স্মার্ট হয়, এই ছোটখাটো ভুলগুলো করতে পারবে। ঠিক আছে, সেটা হচ্ছে এরকম। এখন আসেন যেখানে ছিলাম, এটা দিলাম ইন্ডাস্ট্রি। আচ্ছা, আমরা কোন টাইপের ইন্ডাস্ট্রি দিব এটা অ্যাসেসমেন্ট টুলসের মধ্যে দেয়া থাকবে। আপনাকে যদি বলা হলো যে এটা একজন হচ্ছে এটা একটা রিয়েল এস্টেট কোম্পানির জন্য, তাহলে ইন্ডাস্ট্রি কি হবে? রিয়েল এস্টেট হবে। এটা হলো একটা হসপিটালিটি ম্যানেজমেন্ট কোম্পানির জন্য। হসপিটালিটি বোঝেন? হসপিটালিটি কি? হসপিটাল, ক্লিনিক। हॉस्पिटलिटी की आती की होता है गुड्स
আতিথেয়তা, হোটেল, রেস্টুরেন্ট, এখানে দেখা যায় যে যেখানে আসলে আমি মনে করেন যে সিঙ্গাপুরে গেলাম, আমাকে তো থাকতে হবে, খাইতে হবে, তাহলে আমার হসপিটালিটি ম্যানেজমেন্ট দরকার, তাই না? তো এটা হসপিটালিটি, গুগলে গিয়ে সার্চ করবেন হসপিটালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, পেয়ে যাবেন। ওকে, এখন এখানে মনে করেন যে ওই ইন্ডাস্ট্রিগুলো দিতে হবে, মনে থাকবে। ওকে, তো আমরা এখানে কি দিব? আমরা তো হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, যদি আমরা ডিজিটাল ক্রিয়েটর দিই, দেখে আসে কিনা। আচ্ছা, এইখানে একটা ট্রিক শিখে দিই। আনফর্চুনেটলি যদি ইন্ডাস্ট্রি দেয়া না থাকে, এটাও কিন্তু একটা সাইকোলজিক্যালি আপনার কাছ থেকে বের করে নিয়ে আসবে। যে বলা হলো যে একজন ডক্টরের লিঙ্কডিন পেজ ক্রিয়েট করেন, ডক্টর যিনি আসলে ট্রিটমেন্ট সার্ভিস প্রোভাইড করে। কি করে ডক্টর? কি করে ডক্টর? ট্রিটমেন্ট দেয় না, তাই না? চিকিৎসা, এটা একটা অর্থের বিনিময়ে সে দিয়ে থাকে। এখন এটার ইন্ডাস্ট্রি কি হবে, এটা আপনি কি এসআরকে জিজ্ঞেস করবেন? ওকে বলবে আপনাকে। আচ্ছা, এইখানে একটা ট্রিক শিখে দিই। ট্রিক্সটা কি? এই যে যাবেন কোথায়, আপনাদের সব থেকে কাছের বন্ধু, একদম বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় একটা টুলস, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল, যেটার নাম হচ্ছে জিপিটি। জিপিটি ইউজ করবেন অথবা গ্রোক ইউজ করবেন, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি অ্যাসেসমেন্টের আগের দিন অথবা অ্যাসেসমেন্ট বসার 2-3 ঘন্টা বা 1 ঘন্টা আগে এই অ্যাকাউন্টগুলো লগ ইন করে রাখবেন। লগ ইন করে কি করবেন বলেন দেখি? বুকমার্ক করে রাখবেন, যাতে এই যে আমার মতো যে লিখতে না হয়, যাতে ক্লিক করেই কাজ করা যায়। আগে ভাগে সেট আপ করে রাখবেন। বেস্ট হচ্ছে কি করা? পিন করে রাখা অথবা বুকমার্ক করে রাখা। বুকমার্ক করতে পারেন? সবাই পারেন? হ্যান্ড রাইজ করেন দেখি। অনেকের হ্যান্ড রাইজ নাই, তার মানে তারা পারেন না। দেখেন বুকমার্ক করার হচ্ছে সিস্টেমটা হচ্ছে কিরকম বা কেন করতে হয়। এই যে দেখেন আমার নিচে অনেকগুলো বুকমার্ক করার কারণে এগুলো ভিজিবল হচ্ছে। বুকমার্ক করার কারণে যেটা হবে, এখানে যদি ক্লিক করেন, এই যে বুকমার্কস বার থাকবে না, বাই ডিফল্ট আপনার কি থাকবে? এই আদার বুকমার্কস থাকবে। কি থাকবে? যদি আদার বুকমার্ক থাকে, এইখানে অনেকে আবার খুঁজে পাবে না। বুকমার্ক করার পরে বলবে যে স্যার আমি তো বুকমার্ক করলাম কিন্তু খুঁজে পাচ্ছি না। এটা কি করতে হবে? আপনি চাইলে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। কি করতে পারেন? ফোল্ডার, মনে করেন চুজ অ্যানাদার ফোল্ডার নামে একটা আমি কি করলাম, একটা যদি ক্রিয়েট করি, যে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। সাপোজ ধরে নেন আমরা হচ্ছে লিখলাম যে অ্যাসেসমেন্ট। কি লিখলাম? অ্যাসেসমেন্ট লিখলাম। অ্যাসেসমেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং এটা হচ্ছে বুকমার্কস বারে থাকবে। কোথায় থাকবে? বুকমার্কস বারে থাকবে। আমরা সেভে ক্লিক করলাম। এখন এই অ্যাসেসমেন্ট নামে কিন্তু একটা মেক হয়ে গেছে। হ্যাঁ, একটু নিচের দিকে যাই আমি। আপনাদের এতগুলো থাকবে না, নতুন ফ্রেশ ইমেল দিয়ে করবেন। এই যে অ্যাসেসমেন্ট চলে আসছে না? চলে আসছে। এই অ্যাসেসমেন্টটাকে আমি টান দিয়ে এই সামনে নিয়ে আসলাম আপনাদের বোঝানোর সাথে। অ্যাসেসমেন্ট চলে আসছে না? এখন আমি যদি, আচ্ছা ফোল্ডার ক্রিয়েট হয়নি আনফরচুনেটলি, ডাইরেক্ট আমাদেরকে ওই চ্যাটজিপিটিতে নিয়ে যাবে। আচ্ছা, আবার আমাদের কিন্তু চ্যাটজিপিটিতে নিয়ে গেল, অ্যাসেসমেন্টটা তো চ্যাটজিপিটি নিয়ে গেল, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল ফোল্ডার ক্রিয়েট করা। কি করা? ফোল্ডার ক্রিয়েট করা। আবার ডিলিট করে দিচ্ছি। ডিলিট করবেন কিভাবে? রাইট বাটন ক্লিক করবেন, এইখানে দেখবেন এই যে ডিলিট হয়ে গেছে না? আচ্ছা, আমরা আবার করি। চ্যাটজিপিটি এখানে বললাম, এখান থেকে আদার্স বুকমার্কস চুজ অ্যানাদার ফোল্ডার। এখান থেকে আমরা কি করব? এখানে আদার বুকমার্কস নিউ ফোল্ডার, রাইট, এটা নিউ ফোল্ডার। হ্যাঁ, এখান থেকে ফোল্ডারের নামটা দেবো হচ্ছে অ্যাসেসমেন্ট। কি দেবো? অ্যাসেসমেন্ট দিলাম। এরপরে সেভে ক্লিক করবো। এখন কিন্তু হয়েছে। এখন যদি যাই আমরা, এই যে অ্যাসেসমেন্ট, এটাকে টান দিয়ে মনে করেন যে প্রথমের দিকে নিয়ে গেলে এই যে চলে আসছে না? আসছে। আচ্ছা, কেউ যদি এখন এখানে ক্লিক করে, দেখেন আপনি মনে করেন যে এখানে যদি ক্লিক করেন, এই যে চ্যাটজিপিটি পেয়ে যাবে, পাবেন না? এখন আপনার কাছে মনে হলো যে এই গুরুত্বপূর্ণ যে অ্যাসেসমেন্টের যে গুরুত্বপূর্ণ টুলসগুলো আছে,
এগুলোর জন্য আমাকে খুঁজতে না হয়, যেন আগে ভাগে অ্যাকাউন্টগুলো লগ ইন করা থাকে। কিভাবে করবেন? অ্যাসেসমেন্টে চ্যাটজিপিটি এটা তো লাগবেই। আর কি কি লাগতে পারে? ক্যানভা, তাই না? ক্যানভা লাগতে পারে না ডিজাইনের জন্য? ওকে, তাহলে canva.com এ গেলেন। এই সেটআপগুলো আগে করে নেবেন। মানে কোনোভাবেই এগুলোর পেছনে সময় নষ্ট করা যাবে না, মনে থাকবে। তাহলে এখান থেকে আপনি মনে করেন যে এই যে canva.com, canva.com এ গেলেন, এই যে এখান থেকে AI মডেল, আচ্ছা এখানে আমাদের বুকমার্ক করার অপশনটা ওই যে চলে আসছে, এই যে হোমে যাবেন, হোমে এটা আমার বুকমার্ক করা আছে অলরেডি, ঠিক আছে। যদি আবার ক্লিক করেন তো এই যে এখানে আপনি চাইলে এই যে ওই ফোল্ডারটাকে সিলেক্ট করতে পারবেন, অ্যাসেসমেন্ট নামে যে ফোল্ডার। আমি আবার বলতেছি দেখেন, অ্যাসেসমেন্ট ফোল্ডারের মধ্যে আমরা ক্যানভাটাকেও রাখলাম না। তার মানে আমাদের দুইটা যে গুরুত্বপূর্ণ টুল যেটা আমাদেরকে হেল্প করবে, একটা হচ্ছে জিপিটি আর একটা হচ্ছে ক্যানভা, এই দুটোকে আমরা রেখে দিলাম। এখন কাজ করার সময় যখন দেখেন অ্যাসেসমেন্টে যাবেন, আপনার ক্যানভার দরকার, ক্যানভাবে ক্লিক করবেন, জিপিটিতে দরকার, জিপিটিতে ক্লিক করবেন। লেখার কোনো সময় আছে, দরকার আছে? জাস্ট কাজ হবে শুধু, স্পিড। ওকে, ক্ষিপ্র দিতে শুধু কাজ হবে। এছাড়া আরও যত টুলস আছে যেগুলো কাজ করার ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করবে, ওগুলো সবগুলো বুকমার্ক করে রাখবেন। আচ্ছা, যেটা দেখাইতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি খুঁজবেন কিভাবে? যেমন ধরে নেন একজন ব্যক্তি হচ্ছে ডক্টর, কি ডক্টরের পেজ ওপেন করবেন, তাহলে এখানে লেখেন যে as a doctor, if I am creating a LinkedIn business page with category or industry, I need to select on LinkedIn, এন্টারে চাপ দেন। এই যে মেডিকেল প্র্যাকটিস ইফ অ্যাপ্লিকেবল, হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার, ওয়েলনেস অ্যান্ড ফিটনেস সার্ভিস এবং অল্টারনেটিভ মেডিসিন। অর্থাৎ একজন ডক্টরের জন্য এই ধরনের ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হবে যদি সেগুলো সেখানে থাকে। যেমন এখানে ইন্ডাস্ট্রি মেডিকেল প্র্যাকটিস দিচ্ছে, কি দিচ্ছে? মেডিকেল রিকমেন্ডেশন হচ্ছে, এটা মেডিকেল প্র্যাকটিস হচ্ছে যে কোনো ডাক্তারের জন্য। এখন আমরা যদি এইখানে গিয়ে সার্চ করি, কোথায়? এই যে আসছে না? এখন আপনি যদি এতটুকু চালাক না হন, মানে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছেন, কি ক্যাটাগরি দেবেন এটাও বুঝতেছেন না, তাহলে সেটা মানে সহজ সলিউশন কি বলেন দেখি? জিপিটি আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরি বলে দিবে। এখন আমি যদি বলি যে রিয়েল এস্টেট কোম্পানির জন্য কোন ধরনের ক্যাটাগরি দিতে হবে, মেইন কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন রিয়েল এস্টেট। এই যে রিয়েল এস্টেটের জন্য রিয়েল এস্টেট চলে আসছে, এজেন্ট বা ব্রোকারসের জন্য এগুলো আলাদা আছে। তারপরে যদি মনে করেন যে ওই যে বললাম হসপিটালিটি, আচ্ছা হসপিটালিটি যদি লেখেন,
এই যে হসপিটালিটি ডাইরেক্ট চলে এসছে। হসপিটাল আর হসপিটালিটি কি একই না? তার মানে যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করা বা ইন্ডাস্ট্রি সিলেক্ট করার আগে আমাদেরকে একটু জিপিটির কাছ থেকে জেনে নেওয়া উচিত যে অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরি কোনটা হওয়া উচিত। আচ্ছা, এখন যদি আমরা এই সেম প্রম্পটাই ইউজ করি কার জন্য? অ্যাজ এ ফ্রিল্যান্সারের জন্য অথবা ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের জন্য। অ্যাজ এ আমি দিলাম হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটার অর ফ্রিল্যান্সার। হ্যাঁ, এখানে দিয়ে ইন্টারে চাপ দেন। এখন আপনাকে ওই মার্কেটিং সার্ভিসেস রিকমেন্ড করতেছে কোনটা বলেন দেখি? মার্কেটিং সার্ভিসেস। তাহলে কোনটা রিকমেন্ড করতেছে? মার্কেটিং সার্ভিসেস। তাহলে এটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডাস্ট্রি যাবেন। মানে এমন ভাবে শেখাইলাম আপনাদেরকে যে পৃথিবীর যে কোনো নিশের উপরে আপনাদেরকে যদি দেয়া হয় এখন কিন্তু আপনারা ইন্ডাস্ট্রি খুঁজে বের করতে পারবেন না? আচ্ছা, আমি যদি স্পেসিফিক ভাবে বলে দিতাম যে অমুকের জন্য এটা, তমুকের জন্য এটা, এইটা শেখানোটা কি বেস্ট ছিল নাকি পৃথিবীর যে কোনো নিশের উপরে ক্রিয়েট করাটা বেস্ট ছিল? কোনটা? এটা বেস্ট, তাই না? এখন দেখেন অর্গানাইজেশন সাইজ, সিলেক্ট সাইজ, এখানে যদি আমরা যাই এটা আসলে কি? এটা আসলে অ্যাকচুয়ালি এমপ্লয়ি সাইজ। যেমন মাইক্রোসফট কোম্পানিতে প্রায় 10,000 প্লাস মানুষ জব করে, অ্যামাজনে জব করে না? মানে এতগুলো মানুষ জব করে, ফিজিক্যালি জব করে। তাহলে অ্যাকচুয়ালি এই কোম্পানিতে বিভিন্ন কোম্পানির এমপ্লয়ি সাইজ কি বিভিন্ন হতে পারে, তাই না? হতে পারে না? আচ্ছা, আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমাদেরও কি থাকতে পারে না দুই একজন হেল্পিং পার্সন? থাকতে পারে। তো ফিউচারে দেখা গেল যে আপনাদের একটা করে এজেন্সি থাকবে, 2-3 মিলে একটা এজেন্সি তৈরি করবে, পারা যাবে না? তো সেখানে আপনার এমপ্লয়ি সাইজ কি হবে? 2 থেকে 10, তাই না? অথবা 11 থেকে 50, অথবা ক্লায়েন্ট বলে দেয়, অথবা স্পেসিফিক ভাবে দেয়া থাকতে পারে যে তুমি একটা কাজ করো, একটা পেজ ক্রিয়েট করো যেটার এমপ্লয়ি সাইজ হচ্ছে 551 থেকে 1000। পারা যাবে না? তবে এটাও অ্যাসেসমেন্ট টুলসের ক্রাইটেরিয়া করতে হবে, ওই অনুযায়ী তৈরি করতে হবে। তো আমি এখান থেকে দিলাম হচ্ছে এই 11 থেকে 50 দিলাম। অর্গানাইজেশন টাইপ, এটা কি? এটা হচ্ছে আপনার কোম্পানিটা আসলে কি পাবলিক কোম্পানি নাকি সেলফ এমপ্লয়েড, নাকি গভর্নমেন্ট এজেন্সি, নাকি নন প্রফিট, নাকি সোল প্রোভাইডারশিপ, নাকি প্রাইভেটলি হেল্ড, নাকি পার্টনারশিপ? কোনটা? কারণ আমরা এটা নিজেরাই দিচ্ছি, ফ্রিল্যান্সাররা সেলফ এমপ্লয়েড। আচ্ছা, যদি আপনি একটা সরকারি জব করতেন, আপনাকে বলা হলো একটা ইন্ডাস্ট্রি একটা পেজ ক্রিয়েট করতে হবে, তাহলে গভর্নমেন্ট এজেন্সি। যদি আপনাকে একটা এজেন্সির জন্য একটা পেজ ক্রিয়েট করা বলা হলো যেটা আসলে কোনো প্রফিট করে না, তখন নন প্রফিট অর্গানাইজেশন। এছাড়াও আছে কি, মনে করেন যে এই যেমন হচ্ছে আকিজ কোম্পানির নাম শুনেন নাই? প্রাইভেটলি হেল্ড। এখানে আরো অনেক ধরনের, এগুলো আসলে বলে দেয় অনেক সময় ক্লায়েন্টরা বলে দেয়। ক্লায়েন্টরা কি করে বলে দেয় যে আসলে এই ব্যাপারগুলো, ঠিক আছে? তাহলে আমরা টাইপটা জানলাম। এখানে লিঙ্কডইনে টাইপ হচ্ছে টোটাল আছে কয়টা? 1 2 3 4 5 6 7টা। কয়টা? 7টা। কিছু কিছু কোম্পানি পার্টনারশিপে হতে পারে। পার্টনারশিপ বুঝেন তো নাকি? মানে 4-5 জন মিলে একটা আইটি ফার্ম দিলেন, যেমন আছে এইটা যে আইটি ফার্মটা, এটা কিন্তু দেখা যায় যে পার্টনারশিপে মনে করেন যে দেয়া, তো সেক্ষেত্রে এটা পার্টনারশিপ। ব্যাপারটা আছে এরকম। ওকে, তো আমরা কি করবো? সেলফ এমপ্লয়েড দেবো। কি করবো? ওকে, এরপরে আসেন এইখানে একটা লোগো তৈরি করতে হবে। কি করতে হবে? লোগো সাইজ কত? 300 ইন্টু 300 রিকমেন্ডেড। এবং ওরা সাজেস্ট করতেছে যে জেপিজি বা জেপিইজি একই কথা, কিন্তু স্পেলিং এর শুধুমাত্র এটা ই কম বেশি আছে, এবং পিএনজি সাপোর্টেড, এবং এখানে পিএনজিও সাপোর্ট করে। আমরা একটা লোগো বানাই। আচ্ছা, লোগো দিতে পারবেন? কি করতে পারবেন? আচ্ছা, লোগো যদি বানাতে বলে তাহলে এই যে নামটা যে দিচ্ছেন না, ওইটা দিয়ে লোগো বানাবেন। ওটা দিয়ে কি বানাবেন?
লোগো মেক করবেন। আচ্ছা, লোগো মেক করার জন্য এই যে প্রজেক্ট যে তৈরি করছিলাম মনে আছে, এর বারবার একে আসলে ট্রেন আপ করার দরকার নেই। আমরা কি করব, প্রজেক্টে চলে যাব। কই যাব, এই প্রজেক্টে যাব। যাওয়ার পরে যে ডিজাইন সেকশনে যাব। ডিজাইনে যাওয়ার পরে এই যে আমাদের যে প্রজেক্টের জন্য যেটা আসলে তৈরি করা ছিল এটা ওপেন করে নিব। কতটা দেখাইছিলাম না এগুলো? ওকে, এই যে এটা কিভাবে মেক করবেন দেখাইছিলাম, তাই না? আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে যে আমরা বলে দেই যে অ্যাজিভ, যেহেতু মাই লিঙ্কডইন বিজনেস পেজ নেম ইজ, কি নাম আপনাদের, যেটা নাম আপনারা যে নামটাকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চান, ফ্রিল্যান্সার, আমারটা দেওয়া ছিল এরকম। ওকে, সো রাইট এ প্রফেশনাল prompt in details like a single paragraph, designing a professional logo for my LinkedIn page. Okay, so just give me an attractive, eye-catching logo designing prompt. ওকে, এতটুকু দিয়ে ইন্টারনেট চাপেন। লোগোর মধ্যে এল থাকবে, মানে সে আসলে শর্ট করে একটা লোগো তৈরি করে দেবে। আলনোমান দিয়ে লোগো বানাবে, এল এর মানে বোঝা, মানে এরকম মানে ওর কাছ থেকে তো আপনারা ডিফারেন্ট পাবেন, ঠিক আছে, আইডিয়া পাবেন। তো ধরে নেন আমরা এটাই কপি করলাম। এই যে কালার চেঞ্জ করতে পারবেন, কি করতে পারবেন, কালার চেঞ্জ করা যায়। কালার কোড কপি করা শিখেছি না? কখন শিখেছিলাম বলেন দেখি? কালার কোড কপি করা কে বলতে পারবে? কালার কোড জিএমবি, ওই যে গুগল অ্যাডস ব্র্যান্ডিং এর সময় কালার কোড কপি করা দেখেছি, কালার টিকারের মাধ্যমে। তো সেটা এখানে এই যে কোড চেঞ্জ করতে পারবেন, মনের মতো কালার কোড দিতে পারবেন। আমার কথা বোঝা গেছে? আপনি চাচ্ছেন যে অন্য একটা কালারে ডিজাইন করতে, আপাতত এই কালারে ডিজাইন করে দেখাচ্ছি। প্লাসে ক্লিক করে ক্রিয়েট পেজে যাবেন, ক্রিয়েট ইমেজ, প্রম্পটটা দিয়ে দেন, ইন্টারে চাপ দেন। এত বড় একটা প্রম্পট এখন যদি আমি আপনাদেরকে লিখতে বলতাম, এই প্রম্পট লিখতে তো আধা ঘন্টা শেষ করে ফেলছি। হ্যাঁ, ওকে। তার মানে আপনারা একাধারে ডিজিটাল মার্কেটার আবার গ্রাফিক ডিজাইনার হয়ে গেছে, তাই না? মোটামুটি আসলে সরি কোন দুটা? না না, এটা আসলে স্ক্যাম। এটা স্ক্যাম কেন? কারণ হচ্ছে যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে তারা আসলে এইভাবে থিঙ্ক করে যে ডিজিটাল মার্কেটার, ওর কাজ হলো খালি মার্কেটিং সার্ভিস দেয়, ও কেন ডিজাইন সার্ভিস দিবে? এই জন্য ফাইবারে নক পায় না। একজন লেখছে ফাইবারে একটা গিগ দিছে, ও একাধারে ওয়েব ডেভেলপার, তারপরে হলো পাইথন জানে, আবার ডিজিটাল মার্কেটার, আবার সে গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ, দেখবেন যে ৩-৪টা কাজ করে আর নাই, মানে নকে পায় না। এগুলো স্ক্যাম। 2026 সালে এসে যতটা সম্ভব ন্যারো করা যায়, কি করা যায়? ন্যারো করা যায়। মনে করেন যে
ডিজিটাল মার্কেটিং এর ভিতরেই একটা ক্ষুদ্র সার্ভিস হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। আপনি ডিজিটাল মার্কেটিং হিসাবে, মার্কেটার হিসাবে প্রোফাইলটাকে না সাজিয়ে যদি ইনস্টাগ্রাম মার্কেটার হিসাবে সাজান, তাহলে খুব দ্রুত কাজ পাবে। এটা আমরা অনেকে ভুল করি, বুঝি না। যতটা সম্ভব ন্যারো করা যায়, কি করা যায়, ছোট করা যায়, নিচটাকে যত গভীরে যাওয়া যায়। তো দেখেন আমরা কিন্তু খুবই চমৎকার একটা কি করলাম, লোগো মেক করলাম। কি করলাম, লোগোটা সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে। কিন্তু এই লোগোটা আমরা স্কোয়ার হিসাবে যদি লিঙ্কডইনে করি, এটা কিন্তু কেটে যাবে। কি যাবে? কেটে যাবে, মানে কোনো একটা অংশ কেটে যাওয়ার সুযোগ আছে। কি আছে? এটা অথবা ছোট হয়ে যাবে। কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। এখন আমি ওকে যদি বলি তুমি একটা কাজ করো, গিভ মি অ্যানাদার ডিজাইন। কি করব? অ্যানাদার ডিজাইন লাইক এ স্কোয়ার, SQURT, স্কোয়ার, SQARE হবে, হ্যাঁ, স্কোয়ার লোগো। ঠিক আছে। সাইজটা বলে দিই। সাইজটা কি বলেন দেখি? রিকমেন্ডেড সাইজ হচ্ছে 300 × 300। তাহলে আমরা কি করব? 300 পিক্সেল ইন্টু 300 পিক্সেল দিয়ে এটারে চাপ দিই। ও কনফিউজ হয়ে গেছে। ও কি কনফিউজ হয়ে গেছে বলি। ও আসলে এতক্ষণ চিন্তা করলো যে আমি কি প্রম্পট দিব নাকি ইমেজটা দিব। এখানে আমি স্পেসিফিক ভাবে বলি নাই। যদি বলতাম যে প্রম্পট দেন, আমি বলি শেষ করি, ওইটাকে হচ্ছে সে হয়তো এই একটু ডিজাইন করে এটাকে স্কয়ার বানাই দিবে। হয়তো দেখা যাবে যে এই আইকনটা উপরে থাকবে, এই অংশটা নিচের দিকে থাকবে। ঠিক আছে। আর লিঙ্কডইনের রাউন্ড হিসেবে থাকে, রাউন্ড শেপের মধ্যে থাকে। বলছি না, দেখছেন আমার মনের কথা, বুঝছেন? এবং ওইভাবেই দিছে কিন্তু। আচ্ছা, কালারের ব্যাপারটা দেখেন। তো কালারটা যদি আপনার কি হয়, আপনি যদি চিন্তা করেন যে আমি হচ্ছে পার্পেল কালার দিব। কি দিব? পার্পেল কালার। ভালো লাগে। বা অন্য কালার দিব, আমরা হচ্ছে দিব কম্বাইন করে। কি কি কালার দিব? ম্যাট রেড। যে ব্র্যান্ডিং এর জন্য হয়তো দুইটা কালার দিতে পারে। অনেকগুলো বাঁচতেছে। আচ্ছা, কালার চেঞ্জ করা যাবে, এটা কিন্তু নিজেরাই পারবেন। এটা আমরা কি করবো? ডাউনলোড করে নিলাম। এখান থেকে ডাউনলোড অপশনে গেলাম। আচ্ছা বলেন তো, এই ঊর্ধ্বমুখী যে সাইনটা আছে, বলেন না লোগো কথা বলে, এখানে অ্যাকচুয়ালি কি কথা বলতেছে? মানে বিজনেসকে গ্রো করে দিবে। বিজনেসকে ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটারের কাজ কি? গ্রো করে দেয়া। হ্যাঁ, ডিজিটালি গ্রো। তাহলে ডাউনলোড করলাম। এটা আমাদের মোটামুটি হচ্ছে আচ্ছা, এটার সাইজটা কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে। হ্যাঁ, আচ্ছা, যদি আমরা দেখি, চেক করে দেখি এটা সাইজটা কিরকম। সাইজ চেক করার জন্য অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে একটা ওয়ে দেখেন, এই যে মাউসের কার্সার, এই যে 1024 × 1024 আছে, 1024, এবং এটা হলো 1 MB'রও বেশি আছে। এত বড় রেজুলেশনের ইমেজ দেওয়ার দরকার নেই। তো কি করব আমরা, বলেন দেখি? ক্যানভাতে যাব। আপনারা সাইজ দিতে পারেন আর্টবোর্ডে।
আর্টবোর্ডের সাইজ দিতে পারেন? আপনি বলেন, আর্টবোর্ডের এই যে শান্ত বলেন, আর্টবোর্ডের সাইজ কিভাবে নিব, কই থেকে? দাঁড়ান, বলবেন না। কাস্টম সাইজ, এরপর ওয়াইড 300, এখানে 300, তাই তো? আচ্ছা, যদি এইখানে সেন্টিমিটার থাকে, আপনি মনে করেন যে ভুল করে সেন্টিমিটার দিয়েছেন, এটা কিন্তু ওই আপনি যাই দেন না কেন ওটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিচ্ছেন। কারণ আপনি যদি চিন্তা করেন যে স্যার তো বলছে 300, সাপোজ ধরে নেন, আপনি ওই যে সেন্টিমিটারটা লক্ষ্য করেন নাই, ভুলে গেছেন, প্রেসারে আপনি ভুলে গেছেন। যদি আপনি এইভাবে নিবে না, কিন্তু দেখেন ডাইমেনশন মাস্ট বি অ্যাটলিস্ট এটা হতে হবে 1058 সেন্টিমিটার হতে হবে থেকে এতগুলো, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম। তার মানে আপনাকে অবশ্যই কি করতে হবে, এই জায়গাটা পিক্সেলে সিলেক্ট করতে হবে, পিক্সেলে, এবং দেন আমরা কি করব 300 দিলাম, ক্রিয়েট ডিজাইন। ও, এখানে কিন্তু কিছু ভুল হলো, বললাম দেখি যা যা কাজ করলাম প্রত্যেকটারে এসএস তুলতে হবে। এই যে ডিজাইন করলাম না, এটারে এসএস তুলবো। এই যে চ্যাটজিপিটি তে ডিজাইন করলাম না, না এটা ভুলে পুরা অ্যাসেসমেন্টে আপনি ধরা খাবেন। হ্যাঁ, আপনার নট ইন হওয়ার সুযোগটা কমে যাবে। স্ক্রিনশট তোলাটা ভোলা যাবে না। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত এক একটা জবের স্ক্রিনশট হবে মিনিমাম 20 থেকে 30টা, 20 থেকে 30টা বা তারও বেশি হতে পারে। আমরা ডাউনলোডে যাব, এটাই তো নাকি? আচ্ছা, এই কালারটা কেমন চুজ করছে বলেন তো দেখি। আমার লিঙ্কডইনের কভারে দেখবেন এই কালারটা ব্যবহার করা হয়েছে, মানে প্রোফাইলের কভারে, ওই জন্য ওই কালারটাকে চুজ করছে। হ্যাঁ, আমরা কি করবো, এটাকে দেখেন, ম্যাজিক দেখেন, হালকা করে টান দিলে, আচ্ছা এটা আবার দেখাচ্ছি, এইটাকে আগে সিলেক্ট করবেন, দেন এটাকে টান দিয়ে নিবি, অবশ্যই নিবে না কেন, অবশ্যই হবে, না নেয়ার কোনো মানে ইয়া নাই। হ্যাঁ, নিবে, অবশ্যই নিবে। হ্যাঁ, এখানে পিএনজি বলতেছে, পিএনজি ইমেজের রেজুলেশন অনেক হাই হয়, জেপিজি দেন তাহলে টেস্টটা অনেক হালকা হবে। ওকে, মাত্র 16 কেবি, চিন্তা করা যায় 16 কেবি থেকে যে ইমেজের রেজুলেশন যে ফেটে যাবে বিষয়টা এমন না। এখন আমরা কি করব, আমাদের যে এই কোথায় সেট আপ করতেছি, এইখানে না, এখানে যাওয়ার পরে এই যে জায়গাটাতে চুজ ফাইল, এইটা না, এইটা সুন্দর হয়েছে না? ওকে, এরপরে ট্যাগলাইন দিতে বলতেছে, ট্যাগলাইন। আচ্ছা, ট্যাগলাইন কি? ট্যাগলাইন হচ্ছে স্লোগান, রাইট, স্লোগান। কোন স্লোগান? এটা স্লোগান। অ্যাকচুয়ালি স্লোগান হচ্ছে যে ব্র্যান্ডিং এর জন্য একটা শর্ট ট্যাগলাইন, একটা সেন্টেন্স, একটা শর্ট সেন্টেন্স, যেমন ফিউচার ইজ হিয়ার, ফিউচার ইজ থাকে না অনেক কোম্পানি, যেমন ফিউচার ইজ হিয়ার, এখানে ফিউচার, ঠিক আছে। আবার থাকে যে হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, থাকে না এরকম? তারপরে এরকম আর অনেক ট্যাগলাইন পাবেন। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আপনাদের যে বিজনেসের যে ধরন, এই ধরনের উপর বেস করে একটা সেন্টেন্স দরকার। আইডিয়া আসতেছে না মাথায়, কোনো সমস্যা নেই, জিপিটিকে যা বলবেন। ট্যাগলাইন কি এতটুকু বুঝছেন তো নাকি? ট্যাগলাইন হচ্ছে ওয়ান কাইন্ডস অফ স্লোগান, যেটা বিজনেসকে রিফ্লেক্ট করে, তৈরি করতে হয় বিজনেসকে, বিজনেসের প্রতিচ্ছবি যেটাকে বলে। আপনার বিজনেসে যদি ওই প্লাম্বিং বিজনেস হয়, প্লাম্বিং বিজনেসের জন্য যে ধরনের ট্যাগলাইন প্রয়োজন, সেই ধরনের ট্যাগলাইন আপনাকে জেনারেট করতে হবে। কিভাবে জেনারেট করতে পারি?
ওকে বলে দেই, give me some professional, এখানে অ্যান্ড ইউনিক শব্দটা ব্যবহার করবেন কারণ কপিরাইট আসার সম্ভাবনা আছে। প্রফেশনাল অ্যান্ড ইউনিক কি ট্যাগলাইন ফর মাই লিঙ্কডইন পেজ, এটা প্রোফাইল। এই পেজ আর প্রোফাইলের মধ্যে পার্থক্য আসতে পারে পরীক্ষায়, মানে অ্যাসেসমেন্টে লিখতে পারবেন কোনটা পেজ আর কোনটা প্রোফাইল। এই যে দেখেন লেখা শুরু হয়ে গেছে, এখান থেকে যেটা ভালো লাগে সেটা নিব, ঠিক আছে। ট্যাগলাইন কি, মানে এখন ট্যাগলাইন কেমন হওয়া উচিত? লার্ন ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক উইদাউট লিমিটস, বিল্ড ইউর ডিজিটাল ফিউচার। এই যে এটার কথা কেন বলছে ওখান থেকে, কারণ আমি যে শেখাই সেটা ও জানে, এই জন্য ও ওই টাইপের একটা ট্যাগলাইন দিচ্ছে। Turning skill into global freelancing opportunities, learn digital skill, build a global career. ওকে, ডিজিটাল মার্কেটিং ট্রেনার। এই যে দেখেন আমি কিন্তু চাইলেও এরকম ট্যাগলাইন দিতে পারি, হ্যাঁ, ফ্রিল্যান্সিং মেন্টর, কেরিয়ার বিল্ডার দিতে পারি না? ওকে, তারপর হচ্ছে এই যে ডিজিটাল স্কিল, রিয়াল সাকসেস ফ্রম নলেজ, মাই টপ রিকমেন্ডেশন, এম্পাওয়ারিং ডিজিটাল কেরিয়ার থ্রু স্কিল অ্যান্ড ফ্রিল্যান্সিং, টার্নিং ডিজিটাল স্কিল ইন্টু গ্লোবাল অপরচুনিটিস। অ্যাকচুয়ালি আপনাদের কিন্তু সঙ্গে কিন্তু এই ট্যাগলাইনগুলো আপাতত যাচ্ছে না, তাই না? যে ট্যাগলাইনগুলো এগুলো দিছে এগুলো অ্যাজ এ মেন্টর হিসেবে, ট্রেনার হিসেবে, অ্যাকচুয়ালি আপনারা ফ্রিল্যান্সার হিসেবে ফ্রিল্যান্সিং সার্ভিস দিবেন, সো সার্ভিস রিলেটেড ট্যাগলাইন হওয়াটা আবশ্যক। তাহলে এখন আমরা কি করব, যদি আমাদের এরকম হয়, আপনাদের মনে হয় এরকম হবে না, কারণ এটা হ্যাঁ আপনাদের আলাদা আসবে, আপনাদের ফ্রিল্যান্সিং রিলেটেডে আসবে, এই রিলেটেড আসবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি যদি ওকে বলি দেয়, এবার বলে দেয় যে প্লিজ গিভ মি সাম ট্যাগলাইন উইথ ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস প্রোভাইডার এজেন্সি, ঠিক আছে, और freelancer services। ওকে, এখন দেখেন, এখন কিন্তু আপনাদের মতো করে রেজাল্ট দিবেন। এই যে দেখেন এখন কিন্তু ঠিক আছে, যে স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজি ফর দ্য ডিজিটাল এজ, হেল্পিং এই যে বার্ডস গ্রো ফাস্টার ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড, দেখছেন? অথবা এই যে এরকম হতে পারে যে ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস ফর বিজনেস গ্রোথ, your dedicated partner for digital marketing success, professional digital marketing and growth solution, smart strategy real growth। এই যে ট্যাগলাইন এরকম হয়, শর্ট হয়, এই বলে দিয়েছে শর্ট এন্ড স্ট্রং ব্র্যান্ডিং ট্যাগলাইন হতে পারে না এরকম, হ্যাঁ এটা এর থেকে শর্ট নেওয়া দরকার নেই, এটা যথেষ্ট শর্ট, ঠিক আছে। গুড পার্টনার ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড, ওকে, অথবা রিকমেন্ড করতেছে এগুলো যে আসলে এগুলো দেওয়াটা ভালো, যে পার্টনার ফর স্মার্ট ডিজিটাল মার্কেটিং। যেমন এইটা কিন্তু অনেক সুন্দর, এই ট্যাগলাইনটা ডিজিটাল মার্কেটিং সলিউশন, এটা একটা কমপ্লিট সলিউশন এর মধ্যে নিহিত আছে, কমপ্লিট সলিউশন। মনে করেন যে ডিজিটাল মার্কেটিং করার জন্য যা যা দরকার সবকিছুই আপনি দিবেন, তার মানে এই ধরনের দেওয়া যেতে পারে। ওকে, এই যে হেল্পিং বিজনেস সাকসিড ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড, হ্যাঁ, তো আমি এখান থেকে driving business growth through strategic digital marketing, এটা দিলাম, কোনটা দিলাম? এটা, হ্যাঁ দিলাম। দেওয়ার পরে হ্যাঁ শিওর, ওটা তো কখনোই কপিরাইট হওয়া ঠিক না। আচ্ছা, এখানে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি এখানে চেঞ্জ হয়ে গেল, ফ্রিল্যান্সার আলনোমান ড্রাইভিং বিজনেস গ্রোথ থ্রু স্ট্র্যাটেজিক ডিজিটাল মার্কেটিং, ওকে, মার্কেটিং সার্ভিস। এখন এখানে বলা আছে যে আই ভেরিফাই দ্যাট
I am an authorized representative of the organization and have the right to act on its behalf in the creation and management on this page. The organization and I agree to the additional terms for pages. Read the LinkedIn pages terms and condition. পড়ার দরকার নেই আপাতত। এখানে একটা টিক মার্ক দেন, দেন হচ্ছে ক্রিয়েট পেজে ক্লিক করেন। অনেকগুলো স্ক্রিনশট ওঠানো হয়নি, কিন্তু নিতে হবে। এখন না হয় মিস্টেক হয়েছে, কিন্তু বাসায় প্র্যাকটিস করবেন প্রচুর পরিমাণে। হ্যাঁ, বোঝেন নাই কেন আপনি? এখানে দেখেন 1584 396, তার মানে একই। তারপরে এখানে একটা রিকমেন্ডেড ব্যানার সাইজ দেয়া আছে ফর কোম্পানি পেজ। দ্য রিকমেন্ডেড ব্যানার সাইজ ইজ 1128 ওয়াইড এন্ড 191 হচ্ছে হাইট, এটা হচ্ছে উচ্চতা। ওকে, তো মানে এইটা দিতে পারবেন, হ্যাঁ, পিক্সেল হিসাবে। আবার এটাও দেয়া যাবে, ঠিক আছে। তবে এখানে বলা আছে রিকমেন্ডেড লিঙ্কডইন কভার ফটো সাইজ পার্সোনাল প্রোফাইলের জন্য এটা ঠিক আছে, আর বিজনেস পেজের জন্য এটা। আচ্ছা, আমরা যদি নিচের দিকে যাই, এখান থেকে একটা শেখার বিষয় আছে, সেটা হচ্ছে যে পেজের ক্ষেত্রে এই সাইজটা দিলে ভালো। রিকমেন্ডেড সাইজ কোনটা? 1128 191, এটা হলো কোম্পানি পেজের ক্ষেত্রে। তার মানে পেজের এবং প্রোফাইলের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা কভারগত পার্থক্য একটা পাইলাম আমরা। কভারের সাইজটা ওটা হলো 1584, এটা হলো 1128, ওটা হলো 396, এটা হচ্ছে 191। মনে থাকবে? ওকে, তাহলে কত কত বলছি বলেন দেখি, এ বলেন। 1128 কি? আচ্ছা, এত হচ্ছে ওয়াইড, প্রস্থ। হাইট কত? 191। ওকে, এত কিছু দিবে।
আগামী ক্লাসে মিস করবেন না কেউ, হ্যাঁ আগামী ক্লাসে এটা এনএসডি এর জব কিভাবে কোশ্চেন দেয়া হয় এবং ওটার উপরে কিভাবে পারফর্ম করতে হয় এগুলো দেখানো হবে এবং আপনাদের কাছে পড়িয়ে নেওয়া হবে। এই জন্য আগামী ক্লাসে কেউ মিস দিবেন না। মিস দিবেন? ওকে, ডাউনলোড দেন। আচ্ছা, আমরা এটাকে রিসার্চ করে নিব। ওকে, আচ্ছা যদি আমরা রিসার্চ না করি, তারপর ধরে নেন আমি রিসার্চ না করেই আপলোড করে দিলাম, তাহলে কি হবে? অ্যাড কভার, এইখানে বাই ডিফল্ট অনেকগুলো কভার আছে, এটা লিঙ্কডইনের নিজস্ব। আপলোড সিঙ্গেল ফটো, এখানে ম্যাজিক দেখেন, ম্যাজিক হচ্ছে কেটে গেছে। ম্যাজিক কি? কেটে গেছে। ডিজাইন, ডিজাইনের কোনো অংশ কি আমার কিন্তু যে অংশটাকে ভিজিবল করানো হবে, কারণ আমি যদি উপরের দিকে নিচের দিকে যে আইকনগুলো কেটে যাচ্ছে এগুলোর দিকে নিয়ে গেলে, বুঝতে পারছেন? তাহলে কেন ওই ঠিক করতে হবে, মানে সাইজ ঠিক করতে হবে, বুঝছেন তো নাকি? তাহলে আমরা কি দিয়ে ঠিক করবো? ক্যানভাসে যাবো, তাই না? এই যে সোমা কই, সোমা এদিকে বলেন, এটা হোয়াইট কত দিব বলেন দ্রুত। ওই দেখেন 1584, আমি জানি ওনার মনোযোগ নাই। 1128 অ্যাসেসমেন্টের দিন এগুলো কেউ বলবে না, মানে একটা কোণে পড়ে থাকবে নিরীহ হয়ে, সবাই দেখবেন যে ফার্স্ট হয়ে যাবে, আপনি নিরীহ হয়ে পড়ে আছেন। 1128 191, কেন মনে হবে? পেজের জন্য একটা, প্রোফাইলের জন্য আর একটা, এইটাই তো। পেজের জন্য কত? 1584, আর প্রোফাইলের জন্য না না, ওইটা প্রোফাইলের জন্য 1100। সিএম আসলো না কেন? অবশ্যই দেখি লাভ হয় কিনা। নিচের দিকে আরো আইকন আছে না?
আচ্ছা, এটা এক্সপ্যান্ড করা যায়, কি করা যায়? এক্সপ্যান্ড, দুই পাশে ডিজাইন কনসেপ্ট ঠিক রেখে। এটা যে বলছিলাম একদিন আমাকে শিখান, উনি শেখায় নাই, বুঝছেন? মানে অ্যাকচুয়ালি এক্সপ্যান্ড করার একটা অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ইজিলি করা যায়, কিন্তু এক্সপ্যান্ড করা যায়, এটা একটা টুলসেই আছে। না না না, এটা একটা টুলসেই আছে, ইমেজ এক্সপ্যান্ড একটা টুলস আছে যেটা দিয়ে দুই পাশটা সেম ডিজাইনে এক্সপ্যান্ড হয়ে যাবে। মানে এই ডিজাইনটাকে মনে হবে না যে আপনি এটাকে প্রসারিত করছেন, বা গ্রাফিক্সের ভাষায় আপনি যদি টেনে টুনে বড় করেন, এই ফন্ট সাইজ গুলো কি হয়ে যাবে? ভেঙে যাবে। তাহলে এটা হচ্ছে মূলত যারা বলেছিলেন যে কেটে যাবে তাদের জন্য। হ্যাঁ, কেটে না যায়নি, কিন্তু আমি কিন্তু ডাউনলোড দিলাম, তাই না? কিন্তু এটাকে অন্যভাবে আমরা রিসার্চ করে নিয়েছি। এখন আমরা কোথায় যাব? এই যে এখানে যাব, এখান থেকে নিচের দিকে যাব, এই যে চেঞ্জ ইমেজ, এটা না, এখন কি কেটে গেছে কোনো অংশ? আমার সাইজটা ইম্পর্টেন্ট না। ওকে, এরপরে আমরা নিচের দিকে যাব। এখানে আরো কিছু করা যায়, ফিল্টার টিটার আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, জুম জুম আউট করতে পারবেন, ঠিক আছে? তো আমরা অ্যাপ্লাই ক্লিক করব। এখন এখানে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা, যদি আপনার লোগো যদি হয় ব্ল্যাক বা হোয়াইট, তাহলে কভারও কি হবে? ব্ল্যাক অথবা হোয়াইট। কালার ম্যাচিং, কালার কম্বিনেশন, কালার থিওরি, কালারের এগুলো ব্যাপার আছে। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন এখানে আরেকটা বিষয় হচ্ছে অ্যাড করতে হবে কি, টুডেজ অ্যাকশন। টুডেজ অ্যাকশনের জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাড এ ডিসক্রিপশন। পেজ ক্রিয়েট করলেন কিন্তু পেজের মধ্যে কোনো ডিসক্রিপশন, মানুষ বুঝবে যে আপনার পেজটা কি, আসলে কি রিলেটেড। যদিও এখানে অনেক কিছু অলরেডি বোঝানোর সাথে দেওয়া হয়েছে, তাই না? যেমন পেজের নাম দেখে মানুষ বুঝতে পারবে, কভার পড়ে বুঝতে পারবে না? আচ্ছা, এখন যদি আমরা এই পেজটাকেই ইনকগনিটো ওপেন করি, আচ্ছা, ইনকগনিটো মোডে ওপেন করা যাবে উইদাউট লগইন? মানে লিঙ্কডইনে কেউ যদি লগইন না থাকে, দেখুন তার মানে লিঙ্কডইন আসলে খুবই সিকিউর, এ কারণেই সিকিউর, ঠিক আছে? হ্যাঁ, দেখতে পারবেন। তারপরে লগ ইন করা ছাড়া দেখানো যায়, মানে দেখতে পারবেন না। পুরো দেখতে গেলেও লগ ইন রাখতে হবে বা থাকতে হবে। এই যে দেখেন টুডেজ অ্যাকশন, লোকেশন এবং ডিসক্রিপশন মোস্ট ইম্পর্টেন্ট। এই আইডি ক্লিক করবেন। এখানে আসলে আপনারা অনেক কিছু অ্যাড করতে পারবেন, যেমন বাটন অ্যাড করতে পারবেন, পেজ ইনফো, ডিটেলস। তো এই ডিসক্রিপশন হচ্ছে 2000 ওয়ার্ডের সাপোর্ট করে, 2000 ওয়ার্ড পর্যন্ত সাপোর্ট করে। কত ওয়ার্ড? আচ্ছা, আমরা এখন লিখে নেই, জাস্ট লিখবো হচ্ছে গিভ মি এ প্রফেশনাল অ্যান্ড এসইও ফ্রেন্ডলি। এখানে এসইও ফ্রেন্ডলি শব্দটা ইউজ করবেন। হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি
আর ডেসক্রিপশন ফর মাই লিঙ্কডইন পেজ, ম্যাক্সিমাম ক্যারেক্টার্স কত বলেন দেখি, এটাই চাপ দেন। আছে আছে ছবি তুলে নেন অথবা ভিডিওতে তো থাকবেই, ভিডিও থেকে স্ক্রিনশট তুলবেন, হ্যাঁ তুলে টাইপ করবেন, তাহলে টাইপিং স্পিড ভালো হবে। এই পর্যন্ত কপি করলাম। আচ্ছা এখন পৃথিবীর যে কোনো নিশের উপরে ডেসক্রিপশন লিখতে পারবেন না? 1744 সাপোর্ট করবে? ওকে, এগুলো আমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারবো, ফোন নাম্বার দিতে পারবো, আর কত সালে ফাউন্ডেড, স্পেশালিটি, যে স্পেশালিটি আপনার স্পেশালিটিগুলো অ্যাড করবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনি কি কি জানেন? এসইও, তারপরে এসএমএম, তারপরে এসইএম, তারপর ওয়েব স্ক্রাপিং, তারপর WordPress, Google Ads, campaign, KGR কিওয়ার্ড শিখেছি না? ওকে, এইভাবে অ্যাড করবেন, ঠিক আছে? অ্যাড করার পরে এখানে আর কিছু করার দরকার নেই, সেভে ক্লিক করবেন, তাহলে আরো অ্যাড করতে পারবেন। এইখানে দেখেন আরো কিছু চেঞ্জ করা যাবে, যেমন আপনার পেজ ইনফো, এগুলো আপনি চাইলে মডিফাই বা চেঞ্জ করতে পারবেন। বাটন, আচ্ছা বাটন কি বলেন দেখি? সিটিএ, কল টু অ্যাকশন। এইখানে যদি অ্যাসেসর বলে যে আমাকে হচ্ছে ভিজিট স্টোর, আমার ই কমার্স সাইট আছে, ভিজিট স্টোর সেট আপ করে তো দেখি, তাহলে কি করবেন? এই যে ভিজিট স্টোর, দেন এখানে ই কমার্সটাকে লিঙ্ক আপ করে দেবেন। মনে করেন যে অ্যামাজন, আপনার সাইট অ্যামাজনে লিঙ্ক আপ করে, তার মানে ভিজিট স্টোরে ক্লিক করলে কোথায় যাবে? অ্যামাজনে যাবে। পারা যাবে না? কল টু অ্যাকশন বুঝছেন তো নাকি? তাহলে আমরা কি করলাম, আমি সাপোজ ধরে নেন আমি দিলাম হচ্ছে লার্ন মোর, কি দিলাম? মানে আরো শিখুন, এখানে গিয়ে শিখুন, করা যাবে? ওকে, এখানে ফলো মেসেজ কাস্টম বাটন, চাইলে কাস্টম বাটন অ্যাড করা যায়, এটা প্রিমিয়াম ভার্সনের জন্য, দরকার নেই, এরকমই থাক, সেভে ক্লিক করুন। Another admin is trying to make changes to the other and the same, please try again. Another admin আবার কে হইলো? কাউকে কি অ্যাডমিন বানাইছিলাম? না, নো থ্যাঙ্কস। ডেসক্রিপশন অ্যাড হয়নি আমাদের? অ্যাড হয়েছে তো, রিলোড দেন, তাহলে ডেসক্রিপশন দেখতে পাবেন। আচ্ছা এখন দেখেন তো ডেসক্রিপশন অ্যাড হয়েছে কিনা।
পেজটা রিলোড দেন, অবশ্যই অ্যাড হয়েছে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে অ্যাড লোকেশন, লোকেশনটা হচ্ছে ক্লায়েন্ট দিয়ে দিবে। কে দিবে? এটা কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিবে। হ্যাঁ, মনে করেন যে সিলেক্ট কান্ট্রি, এখান থেকে যদি কান্ট্রি হয় অস্ট্রেলিয়া, তাহলে অস্ট্রেলিয়া সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ দিচ্ছি। কাজেন্ট হ্যাম স্ট্রিট অ্যাড্রেস, আপনি যদি চিন্তা করেন যে স্ট্রিট অ্যাড্রেস দিবেন না, তাহলে এটা দিয়ে দিলেন, সমস্যা নেই, এত কিছু দিতে হবে না। হয়েছে না? মাশাআল্লাহ। ওকে, এখানে ঢাকা দিলেন। প্রভিন্স স্টেটে দিলেন হচ্ছে রংপুর। এখানে জিপ কোড দেওয়া হলো আমারটা। হেডকোয়ার্টার্স সেভ। ওকে, ল্যাঙ্গুয়েজ ম্যানেজ করতে পারবেন। যাই হোক, এগুলো অনেক কিছু ব্যাপার আছে, এগুলো নিজেরাই একটু, যে ওয়ার্ক প্লেসে যদি যান, এই যে আপনি ওয়ার্ক প্লেস মডিউল, হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনাকে কি পাওয়া যাবে কিনা সবসময়। হ্যাঁ, যদি এটা অন করে দেই, প্রাইমারি ওয়ার্ক প্লেস পলিসি, এখানে হচ্ছে আপনি রিমোটটা সিলেক্ট করবেন, ঠিক আছে। কোম্পানি ওয়ার্ক প্লেস পলিসি এগুলো দিতে পারেন, অথবা যদি চিন্তা করেন যে না, এই যে এই ওয়ার্ক প্লেস মডিউল এটা আপনি রাখবেন না বা দিবেন না, আপনি শুধু ফ্রিল্যান্সিং করবেন, কোনো স্কিল এখানে মানে রিমোটলি যে ব্যাপারটা ছিল, এটা কিন্তু আমাদের অলরেডি পেজের মাধ্যমে আমরা সার্ভিসটা সেল করব, ঠিক আছে। তো সেটাও কিন্তু করতে পারবেন, সমস্যা নেই। তো হেল্প ইউর কোম্পানি স্ট্যান্ড আউট, মানে এটা হচ্ছে আপনার কোম্পানিটা আসলে এই রিমোট হাইলাইট ইউর ওয়ার্ক প্লেস অ্যান্ড বেনিফিট। হ্যাঁ, এই ব্যাপারটা চাইলে অফ করে রাখতে পারবেন, আর অন করে রাখলেও বেনিফিটগুলো পাবেন। ওকে, তো যাই করেন না কেন, সেভে ক্লিক করবেন অবশ্যই, আর এগুলো ঘাটাঘাটি করবেন একটু। হ্যাঁ, তো এই হচ্ছে আপনাদের আজকে ক্লাসের আদ্যপান্ত। আর হচ্ছে এটা